আড্ডা নিবেদন করছেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। একদিকে আজকে রিলিজ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডিটেকটিভ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডিটেকটিভের উপর তৈরি হইচইয়ের ডিটেকটিভ, আবার অন্যদিকে খুদা হাফিজ। বাংলা না হিন্দি, হিন্দি না ইংলিশ, ইংলিশ না বাংলা, এই নিয়ে আমরা প্রচুর তর্ক করেছি। কিন্তু আজকে না তর্কটা ভাবছি যে যেহেতু দুটো খুব ভালো ভালো কন্টেন্ট রিলিজ করেছে, রবীন্দ্রনাথের জায়গা থেকে যদি ধরি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডিটেকটিভ, তার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের মতন কাস্ট, ঈশা এম সাহেব, এরকম স্ট্রং কাস্টরা আছে, মজার মজার ছোট ছোট এলিমেন্ট আছে, সেই সমস্ত কিছু দিয়ে তৈরি ডিটেকটিভ। আবার ওদিকে যদি খুদা হাফিজ দেখি তাহলে কি বলা যেতে পারে অ্যাকশন এবং কাট জিনিসপত্র ভর্তি। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনটা আজকের দিনে দর্শক খুব বেশি ঝড় তুলে দেখছে সেটা জানার জন্যই আজকে শঙ্খদার আমার আজকের এই আলোচনা সিনেহলিকের আড্ডায়। এখানে আমি শ্রীতমা আর শঙ্খদা থাকছে আরোহী নিউজের ফেসবুক পেজে। শঙ্খদা, তুমি কোনটা দেখলে সকাল থেকে? আমার খুদা হাফিজ দেখেছি, ডিটেকটিভ দেখবো না। ডিটেকটিভ আমি দেখতে বসেছিলাম, তখনই তুই আমাকে ডাকলি লাইভের জন্য আমাদের চলে আসলো, আবার ওটাকে রিজিউম করবো। বাট ডিটেকটিভ নিয়ে আমি পড়াশোনা করছিলাম, অবভিয়াসলি দিস দ্য থিং আপাতত এই হচ্ছে স্টেটাস। বাট আমি তুই যেটা বলছিস যে কোনটাকে এগিয়ে রাখার এই বিষয়টা, এটা একটা দুটো খুব আমার মনে হয় দুটো খুব অসম লড়াই। তুমি এক্ষুনি জিনিসটা এইভাবে বেরিয়ে করে দেবে না না, সেটা না। আমি অবশ্যই কোনো না কোনোভাবে হয়তো ডিটেকটিভকে এগিয়ে রাখবো, তার কারণ হচ্ছে বাংলায় তৈরি হওয়া একটা ওয়েব সিরিজ এবং সেটা আমার বেশি কাছে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে নেওয়া, তো অবভিয়াসলি ওটা। এবং গল্পটা তৈরি হয়েছে সেখানে তুমি কাস্ট হিসেবে আমরা মহিমচন্দ্রের চরিত্র কাকে দেখতে পেয়েছি না অনির্বাণ ভট্টাচার্য, ক্রাশ এবং মনের জায়গাতে ত্রাস বলা যেতে পারে সে। আর এর বাইরে তুমি বলছিলে খুদা হাফিজটা তুমি দেখেছো, খুদা হাফিজ কেমন লাগলো? খুদা হাফিজ আমার খুব ভালো, একটু যদি গল্পটার ব্যাপারে। খুদা হাফিজ আমার খুবই ভালো লেগেছে, তার কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিদ্যুৎ জামওয়ালের খুব বড় ভক্ত আর কি। তার অ্যাকশন, তার সব কিছু আর কি, গলার আওয়াজ থেকে শুরু করে তার অ্যাপিয়ারেন্স সব কিছুই আমার খুব ভালো লাগে। তো আফটার আই ওয়াচড কমান্ডো বা নিতিন পক্ষে সবার প্রথম হচ্ছে ফোর্স, একটা নেগেটিভ ক্যারেক্টার ওইভাবে একটা হিরোইক ক্যারেক্টারে পরিণত হতে পারে, তো সেটা বিদ্যুৎ জামালকে দেখেই অবভিয়াসলি এটা শেখা এবং দেখা। তো বিদ্যুৎ জামাল আমার খুব ফেভারিট একজন নায়ক এবং বলিউডের অভিনেতা। আমার খুদা হাফিজ অল ওভার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এবং তার থেকে একটা বড় বিষয় হচ্ছে সেটা আমার যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে খুদা হাফিজ যেভাবে তৈরি হয়েছে, যেভাবে ন্যারেট করা হয়েছে, যে অ্যাকশন দেওয়া হয়েছে, সেই কোনো না কোনো জায়গা দিয়ে হয়তো খুদা হাফিজ কি বলবো, বিদ্যুৎ জামালের অনেকগুলো ছবি পরপর আমরা দেখেছি, কোনো একটা জায়গা দিয়ে হয়তো সেই অ্যাকশনের পার্টগুলো হয়তো কিছুটা কোনো একটা জায়গায় মোনোটোনাস। তার কারণ আমার মনে হয়েছে এটা ছবিটা দেখে, ওই ফিল্মটা দেখে বিদ্যুৎ জামালকে তো আমরা ওইভাবেই দেখে অভ্যস্ত, ওইভাবেই দর্শক সেই গাড়ির দরজা দিয়ে জানলা দিয়ে লাফ মারা, হ্যাঁ, আর বড় একটা উঁচু জায়গা থেকে লাফ করে ডিগবাজি খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়া, এই বিষয়গুলো খুব কমন হয়ে গেছে বিদ্যুৎ জামালের। সেই নতুন ধরনের কিছু, যখন আমরা বাদশাহুতে দেখেছিলাম বিদ্যুৎ জামাল, তোর অজয় দেবগান, ইমরান হাশমি এদের সঙ্গে যখন কম্পিট করতে দেখা গিয়েছিল, হ্যাঁ, বিদ্যুৎ জামালকে অন্যরকম ভাবে আমরা দেখতে পেয়েছিলাম। মিলন লুথিয়া যে ছবিটা করেছিলেন। হ্যাঁ, এবার তুমি যেটা বলছো যে ওই একই রকম ভাবে বিল্ডিং থেকে ঝাঁপ মেরে ব্যাকা হয়ে পড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়া, কিন্তু যে টাইপের সিনেমাগুলো বিদ্যুৎ জামালকে কাস্ট করা হচ্ছে না, আমি আবার বলছি সেখানে কিন্তু ওই টাইপের অ্যাকশনই হয়তো ডিমান্ড করে, দেন ওই টাইপের অ্যাকশন ডিমান্ড করতে পারে, তার পশ্চাৎ বা দৃশ্য চেঞ্জ হতেই পারে। আচ্ছা, আর বক্তব্য হচ্ছে সেই পার্টিকুলার একটি প্যাটার্ন বিদ্যুৎ জামাল করবেনি। এই গাড়ির দরজার গাড়ির জানলা দিয়ে লাফে সিটের মধ্যে ঢুকে যাবে, এটা করবেন উনি, একদম কমন। এটা আমি কেন জানি না দেখেছি, এবং অদ্ভুতভাবে পরিচালকেরাও এটাকে খুব প্রেফার করে, আমি কেন ঠিক বলতে পারবো না। বাট উনি কিন্তু অনেক বেটার সেই অ্যাকশন মুভস অ্যান্ড অল। কমান্ডো যেভাবে তৈরি হয়েছিল আমার মনে হয়েছিল যে, বা ফোর্স পক্ষে যেভাবে তৈরি হয়েছিল, ফোর্সে থেকে আমি কমান্ডোকে এই বিষয়ে এগিয়ে রাখবো, আমার মনে হয়েছিল অনেক আপ টু দ্য মার্ক ছিল সেই সময় দাঁড়িয়ে। আচ্ছা, কোথাও না কোথাও তোমার মনে হয় নাকি যে বিদ্যুৎ জামালকে খুব আন্ডাররেটেড করে রেখে দেওয়া? হ্যাঁ, রেখে তো দেওয়া হয়েছে, বিদ্যুৎ জামালকে আন্ডাররেটেড করে দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি কিন্তু এবার এখানে যদি আবার তুই সেই পার্টিকুলার কোট আনকোট নেপোটিজমের কথাটা তুলিস, আমি জানি অনেকেই বলছেন যে বিদ্যুৎ জামালকে নেপোটিজমের তকমা দিয়ে এই বিষয়টাকে বিদ্যুৎ জামালকে আন্ডারডগ করে রাখা, হ্যাঁ, আন্ডাররেটেড একজন স্টার, এই কথাগুলো বলা আমার মনে হয় না যে এটা এই সময় দাঁড়িয়ে এই পার্টিকুলার সময় দাঁড়িয়ে খুব একটা ম্যাটার করবে বলে। তার কারণ হচ্ছে ছবি যদি, আমি আবার সেই একই কথা বলবো, ছবি যদি ভালো হয় দর্শক হলমুখী হবে, এখন তো হলমুখী নয়, মোবাইলমুখী এবং কম্পিউটারমুখী হবেন। তো
তো এটা কমন জিনিস শ্রীতমা। আচ্ছা তুমি বলছিলে তুমি ডিটেকটিভটা দেখা জাস্ট শুরু করেছো, তাই জিজ্ঞেস করবো যে ডিটেকটিভে তুমি তো ট্রেলারটা ডেফিনেটলি দেখেছো। আমার অনির্বাণ ভট্টাচার্য মানে আনডাউটেবলি আমার হ্যাঁ মানে একজন প্রিয়, মানে অনির্বাণ দা, ঈশা, তারপরে সাহেব, অবভিয়াসলি আমার খুব মানে কাছের মানুষ এরা। তার কারণ আমি সবথেকে বললাম আমার ভাষাটা আমার কাছে, এবং তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে করা, তো অবভিয়াসলি আমার কাছে ডিটেকটিভ খুব কাছে। না আমি বলছি ওভারঅল প্রেজেন্টেশনটা তোমার কেমন মানে লাগছে? আমার ট্রেলার দেখে যদি আমি বলি, আনডাউটেবলি এটা একটা হিউজ এবং মাস্টার ব্লাস্টার স্ট্রোক হয়েছে এর তরফ থেকে। তো মানে এটা অনির্বাণ ভট্টাচার্য কিন্তু এর আগেও রবীন্দ্র সাহিত্যের উপর কাজ করেছে, মানে মানভঞ্জনে আছে, আরো করেছে। হ্যাঁ, তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে মানে একটা তো বড় জিনিস যে অনির্বাণ ভট্টাচার্যকে ঠিক যেভাবে দেওয়া হয় ঠিক ওই ছাঁচেই যেন অনির্বাণ ভট্টাচার্য নিজেকে তৈরি করে দেয়। তো সেই জায়গাটাকে দাঁড়িয়ে মানে আমার মনে হয় পরিচালকরা অনেকটা জায়গায় রিল্যাক্স থাকে, যে তারাও বলতে পারে আমি এই অভিনেতাকে নিয়ে আমি রিল্যাক্স, আমার খাটনিটা কম। সেটা মনে হয় অনির্বাণ ভট্টাচার্যের একখানা জায়গা। অন্যান্য কাস্ট ঈশা বলো বা অন্যদের কেমন লেগেছে? ঈশাকে দেখে তো মানে একটি গানই বারে বারে মনে পড়ে, প্রেমে পড়া বারণ কারণই অকারণ। অবভিয়াসলি ঈশাও আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। সাহেব আমার পছন্দের একজন অভিনেতা। তো অম্বরীশ দা আছে। তো আমার মনে হয় আমি বারেবার আরেকবার রিপিট করছি, আমার মনে হয় এটা মাস্টার স্ট্রোক হতে চলেছে হইচইর তরফ থেকে, এবং এটা সেঞ্চুরি করবে, সেঞ্চুরি না হতে পারে, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে। আচ্ছা যেহেতু আমরা একদম মানে 15ই আগস্টের পটভূমিতে দাঁড়িয়ে যিনি এই দুটো সিনেমা নিয়ে আলোচনা করছি, যেখানে বিদ্যুৎ জাওয়ালের সিনেমা মানে খুদা হাফিজের কথা যদি বলি, মানে নেক টু নেক দেখা যাচ্ছে, তো তোমার অ্যাকশন থাকছে, সমস্ত কিছু থাকছে, সেটা পুরোটাই অ্যাকশন ফিল্ড একটা জায়গা। বাট ডিটেকটিভ সেই জায়গায় দাঁড়িয়ে ভীষণ মজার একটা মানে একটা মিষ্টি স্যাটায়ার, সমস্ত কিছু মিলিয়ে মিশে কোনটা তুমি বলতে পারো যে একদম পটভূমি অনুযায়ী 15ই আগস্টের মাটিতে দাঁড়িয়ে কোনটা দর্শক বেশি দেখতে চাইবে? কারণ 15ই আগস্ট মানে ওই প্যাট্রিয়টিক সেন্টিমেন্ট, এটা মানে এখন ডিপেন্ড করে। মানে একটা টাইমে আমরা যখন ছোট ছিলাম, যখন দূরদর্শন ছিল, আমার এখনো মনে আছে দুপুর 12টা থেকে একটা পেটেন্ট একটা ছবি ছিল মণিরত্ন নামের রোজা, দেখবই, মানে এটা হবেই, মানে এটা সিলেবাসের মধ্যে ছিল আমাদের। যে এবং আমি এখনো মনে আছে আমি প্রতি বছর সেই সময়টা দেখতে বসতাম হচ্ছে ওই যখন অরবিন্দ স্বামীকে পঙ্কজ কাপুর তুলে নিয়ে যাচ্ছেন। আচ্ছা আমি প্রতি বছর ওইখান থেকেই দেখতে পেতাম, তার আগেরটা কোনোদিন দেখিনি, তারপর থেকে পুরোটা সিনেমা আমার দেখা। এবং তারপরে হঠাৎ করে একটা জিনিস, সেটা হচ্ছে যে ট্রেন্ড বদলালো, হ্যাঁ, অদ্ভুতভাবে সব কিছু চেঞ্জ হলো, এই বিষয়গুলো মানে ঘটতে থাকলো। তো অবভিয়াসলি এটা মানে অন্য রকমের একটা ফ্লেভার তৈরি করলো। এবার এইটা কী বলতে হচ্ছে তোমার, মানে এটা এইভাবে কোনো সময় আমার মনে হয় না মানে কারোর ওপর বা কোনো জেনারেশনের ওপর স্টাক করে দেওয়াটা দরকার আঠা দিয়ে, যে এটা এইভাবেই দেখবে বা এরকম ছবি দেখতে পছন্দ করবে। ইট ম্যাটার্স। আমার মনে হয় একটা দল হয়তো খুদা হাফিজকে বেশি পছন্দ করবে, আর একটা দল হয়তো মানে আমার ডিটেকটিভকে বেশি পছন্দ করবে। নিজের পক্ষে হতে পারে দুটো খুব বেশি পছন্দ হলো, খুব পছন্দসই। কিন্তু আমি বলছি যেখানে ধরো খুদা হাফিজের স্প্যানটাই অনেক বড় জায়গা জুড়ে, মানে তারা টার্গেটই করে হয়তো গ্লোবাল অডিয়েন্সকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথ ইসেলফ একজন, হ্যাঁ মানে গ্লোবাল অডিয়েন্সের কাছে হি ইজ অ্যাকসেপ্টেড, মানে হি ইজ সেলিব্রেটেড, হি ইজ সেলিব্রেটেড। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, তারপরে দাঁড়িয়েও একটা রবীন্দ্র সাহিত্যের ওপর কাজ হচ্ছে, কিন্তু ওই ওভারঅল চাকচিক্যের জায়গা থেকে কোথাও কি দাঁড়িয়ে বাংলা পিছিয়ে পড়ে না? মানে অনেক অডিয়েন্স, মানে এবার ডিপেন্ড করছে বাংলা তোর রবীন্দ্র সাহিত্য নিয়ে কাজ করবে না মানে একটা নীরজ পান্ডের একটা স্পেশাল 26 বা নিতেন পক্ষে জেপি দত্তর একটা এলওসি কার্গিল বা পাল্টন তৈরি করবে, ডিপেন্ড করছে। এবার বাংলার সেটা মনে হয়েছে, কারণ বাংলা সাহিত্যের কিন্তু ভান্ডারটাও অবভিয়াসলি তাই জন্য এটা কিন্তু ম্যাটার করে যে মানে বাংলা সাহিত্য নিয়ে কিন্তু অনেক ছবি হয়েছে এবং এখনও এ যাবৎকালেও হচ্ছে। তো সাহিত্য নিয়ে কোনো আমি বাকবিতণ্ডায় যেতেই চাইবো না এবং বলবো না, তার কারণ হচ্ছে সেই জায়গাটা একটা ভাস্ট স্প্যান, একটা লার্জার স্কেলে বাংলা সাহিত্যকে গোটা পৃথিবী সম্মানিত করেছে। তো সেই জায়গাটাই আলাদা। কিন্তু একটা বিষয় যে তুই যেটা বলছিস, যে আমার মনে হয়েছে যে বাংলার পরিচালকেরা, বাংলার প্রযোজকেরা ভেবেছেন যে আমার এই বছরের 15ই আগস্ট হয়তো ডিটেকটিভ যদি আমার রিলিজ করে ওয়েবে, সেটা হয়তো দেশের যে অবস্থা সেটা আলাদা বিষয়, বাট পরিচালক এবং প্রযোজকদের মনে হয়েছে হয়তো এটা ওয়ার্ক করবে, তাই জন্য করা। এবং হিন্দির প্রযোজক বা পরিচালকদের মনে হয়েছে খুদা হাফিজ যদি রিলিজ করে সেটা হয়তো ওয়ার্ক করবে, অবভিয়াসলি সেটা করা। কিন্তু এটা এইভাবে বোঝা যাবে না যে কোনটা মানে বেশি দর্শকদের কাছাকাছি অবধি চলে যাবে। ইটস টু ডিফিকাল্ট টু সে। আচ্ছা এবার একটু খুদা হাফিজেই আসি। খুদা হাফিজে তুমি বলে সেই একই ধরনের মারামারি বিদ্যুৎ জামেলা থেকে আমরা দেখে পৌঁছে গেছি। এবার আমাকে একটা জিনিস বলো, যদি
এই ধরনের সিনেমা যদি অ্যাকশন মুভির বাইরে বিদ্যুৎ জামালকে আর কোন কোন চরিত্রের জন্য বা কি রকম চরিত্রের জন্য ওরা এক্সপ্লোর করা যেত, যে একজন অভিনেতাকে তুমি বলতেই পারো যে বিভিন্ন চরিত্রের জন্য এরকম ভাবে বলে দেওয়া যায় না কোটান কোটেই 5টা চরিত্রের জন্য। আমি একটা পরিষ্কার উদাহরণ চরিত্র তুমি দেখতে চাও? আমি একটা পরিষ্কার উদাহরণ দিই, এটা সবচেয়ে বলিউডের একজন গ্ল্যামারাস অভিনেতা কাম পারফর্মার কাম অ্যাক্টর হলেন ঋত্বিক রোশন আমার কাছে। সেও কিন্তু মানে তোর সুপার 30 মতো ছবি করেছে বিকাশ বায়ালের, একটা মানে মুখে মানে চুনকালি মেখে একজন দরিদ্র মানুষের অভিনয় করা, সেখানে একজন ম্যাথমেটিক্সের টিচারের ভূমিকায় তাকে দেখা গিয়েছিল, যেটা কেউ ভাবতেও পারেনি। ব্যাংয়ের মতো ওরকম একটা সাফল্যের পর বা নিতেন পক্ষে ওয়ারের ওরকম সাফল্যের পর, মানে সাফল্যের আগে, ইনফ্যাক্ট ওয়ারের আগে রিলিজ করেছিল সুপার 30, তো কেউ ভাবতে পারেনি যে এরকম। তুমি বলছো যে ওই মানে ওভার তোমার সুপার 30 মতন সিনেমার বাইরেও তুমি যে কটা সিনেমা বলেছো সেখানে ধরে ওই ঋত্বিক রোশনের ওই গ্রিক গড লুকটা আছে, কিন্তু তাকে বিভিন্নভাবে ইউজ করা হয়েছে, বিভিন্ন ছাঁচে ফেলা হয়েছে। সেই জায়গায় বিদ্যুৎ জামালকে খুব কম ছাঁচে ফেলা হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি মানে বিদ্যুৎ জামালকে মানে এক্সপেরিমেন্ট খুব কম করা হয়েছে। তুই যদি ভালো করে দেখিস, মানে আমার পছন্দের একজন অভিনেতা হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। তিনি কিন্তু কমার্শিয়াল ছবিতেও সমান পাল্লা দিয়ে করেছেন, বা নিজের পক্ষে পঙ্কজ ত্রিপাঠী কমার্শিয়াল ছবি পাল্লা দিয়ে করছেন, বা আরও এরকম অনেক অভিনেতা বা অভিনেত্রীরা আছেন যারা কমার্শিয়াল ছবির পাশাপাশি একটু অন্য ধরনের ছবি, যে ছবিগুলো খুব বেশি হলে দেখতে পাই না, একটু সঞ্জয় মিশ্রার মানে একটি ছবি ছিল কার্বি হাওয়া, খুব কম লোক দেখে থাকবে হয়তো। হ্যাঁ, নীলা মাধব পান্ডা ডিরেক্টর ছিলেন। কার্বি হাওয়া দেখলে বোঝা যাবে যে সঞ্জয় মিশ্রা কত বড় মাপের একজন অভিনেতা। তার সঙ্গে কিন্তু সঞ্জয় মিশ্রা গোলমাল বা আল্লাহ বেস্টের মতো বা রোহিত শেট্টির ফ্র্যাঞ্চাইজিতেও কাজ করে যাচ্ছেন একের পর দিনের পর দিন, তো সেই জিনিসটা কিন্তু দেখার বিষয়। আচ্ছা, অমিতাভ চক্রবর্তী কমেন্ট করেছেন অনেকদিন পরে যে ড্রাকুলা আর খুদা হাফিজ দুটো কমপ্লিটলি অন্য জোনের ফিল্ম, দুটো তুলনা কিভাবে সম্ভব? না, ড্রাকুলা মানে ওর ডিটেকটিভ পসিবলি ওটা ড্রাকুলা হয়ে গেছে। আচ্ছা না, আচ্ছা ডিটেকটিভ বলতে গেছেন অমিতাভ। না, আমরা তুলনাটা এই জায়গা থেকে টেনেছি যে যেহেতু 15ই আগস্টের পটভূমিতে দাঁড়িয়ে দুখানা এরকম ফিল্ম রিলিজ করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনটা দর্শক বেশি নিতে পারে, কারণ একই সঙ্গে এই সময় তো দাঁড়িয়ে 15th of August, পেট্রিয়টিক সেন্টিমেন্ট, এইগুলো সমস্ত কিছু কাজ করে, সেই জায়গা থেকে কোনটা মানুষ বেশি মনোগ্রাহী ভাবে নিচ্ছে। কিন্তু দুটোরই তুলনা কোনো সময় করবো না অমিতাভ বাবু, তার কারণ হচ্ছে দুটোর জায়গা আলাদা, দুটোর অডিয়েন্স হয়তো আলাদা, তো সুতরাং ভাবে তুলনা এইভাবে করাটা খুব মুশকিল। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, যদি ভালো ছবি এবং বাজে ছবির মাপকাঠি দিয়ে আপনি বলতে চান, তা আমি বলবো যে ছবিটা সদ্য মুক্তি পেয়েছে, ছবি দুটোই সদ্য মুক্তি পেয়েছে। আমার মনে হয় আপনারা দেখুন, এই ওটিটিতে এখন যে ধরনের ছবি মুক্তি পাচ্ছে বা যে ধরনের সিরিজ মুক্তি পাচ্ছে অবশ্যই দেখা উচিত। দেখে তারপর আমরা মন্তব্য করি, ভালো বা খারাপ বিচার করি তার গুণগত মান দেখে। এটা সবে মুক্তি পেলো, একদম নিউ বর্ন বেবি, এখন এরকম ভাবে না এবং হ্যাঁ এক্ষুনি তো এইভাবে বলে দেওয়াটা সম্ভব না যে এটা খারাপ বা এটা ভালো, এরকম ভাবে এক্ষুনি বলে দেওয়ার জায়গায় নেই। একটু সময় যাক, বা দর্শক দেখুক, আপনিও দেখুন, আমরা আরেকবার দেখি, এবং সেটা এমন ভাবে নাও হতে পারে যে খুদা হাফিজের তুলনায় ডিটেকটিভ ভালো বা খারাপ হতেই পারে, হ্যাঁ দুটো ইন্ডিপেন্ডেন্টলি সেটা ভালো বা খারাপ সেই হিসেবে আমরা দেখতে পারি যে খুদা হাফিজ ভালো হয়েছে, খারাপ হয়েছে, ডিটেকটিভ ভালো হয়েছে, অ্যাকসেপ্টেড। যদি না ভালো লাগে ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু এই বাংলা ছবির সাথে হিন্দি ছবির স্ট্যান্ডের যদি তুলনা হয় তাহলে খুব মুশকিল, মানে হিন্দি ছবি অনেকটা এগিয়ে থাকে, অনেক জায়গা দিয়ে এগিয়ে থাকে। তো মানে ওই বিষয়টা মানে একজন মানে হিন্দি মানে বম্বেতে বসে আউট একজন হিন্দি ভাষী কোনো ছেলে বা মেয়ে বা পুরুষ বা মহিলা যতটা সহজে তিনি ডিটেকটিভ সাবটাইটেল দেখে বুঝবেন, তার থেকে বেশি কিন্তু সুবিধা দাদা আপনার বোঝার খুদা হাফিজকে। সুতরাং এই জায়গা থেকেই অনেকটা এগিয়ে খুদা হাফিজ এবং পিছিয়ে আমার ভাষায় তৈরি হওয়া ডিটেকটিভ। এবং যে স্কেলটাই রিলিজ করছে, যেভাবে প্রমোশনটা পায়, সেই জায়গা থেকে মানে সেই জায়গা থেকেই তো জিনিসটা অনেক আগে এগিয়ে যায়। মানে খুদা হাফিজ যেখানে 1 লাখ দর্শকের কাছে প্রশংসনীয় বা নিন্দনীয় একটা পজিশন বা সিচুয়েশন তৈরি করবে, সেখানে হয়তো মানে আমার ভাষায় তৈরি হওয়া ডিটেকটিভ মানে অনির্বাণদার ডিটেকটিভ হয়তো সেখানে হয়তো 50,000 লোক হয়তো অ্যাট এ টাইম দেখতে পাবে, এবং সেটাও পুরোটাই বাঙালি। তো এই বিষয়টা আমার নন বেঙ্গলিও থাকতে পারে, বাট বাঙালির পোর্শনটা এবং অনুপাতটা বেশি, তো এইভাবে বলাটা খুবই কঠিন। আচ্ছা, শুভজিৎ চক্রবর্তী খুব ভালো একটা কোয়েশ্চেন করেছে, লিখেছে ওয়েব প্ল্যাটফর্মে ফিল্ম হিসেবে বাংলার সংখ্যা কম তুলনামূলকভাবে, নতুন গল্পের কি অভাব মনে হচ্ছে? দেখো, পুরনো অনেক জিনিসকে নিয়েও এখনো কাজ করা যায়,
আমার মনে হয় নতুন গল্পের ওই অভাবে থেকে প্ল্যাটফর্মে পুরনো অনেক কিছু আছে, সেগুলোকে নিয়ে যদি আমরা কাজ করার চেষ্টা করি, সেটা থেকেও কিন্তু মানে কি বলবো, অনেক তোমার বাংলার সাহিত্যকে এক্সপ্লোর করা যায়, বাংলা অনেক গুণকে এক্সপ্লোর করা যায়, মানে সেই চরিত্রগুলোর সঙ্গে মানানসই করে বিভিন্ন কিছুকে প্রেজেন্ট করলে বাংলা এখন অনেকটা দেখার বাকি আমাদের। হ্যাঁ অবশ্যই, বাংলা মানে বাংলাকে এক্সপ্লোর করা এত সহজে এত কম সময়ের মধ্যে হয়ে ওঠে না আর কি। তো কিন্তু আমি বলবো না যে নতুন গল্পের অভাব, মানে আমি যদি সাহিত্য নির্ভর গল্প করি তাহলে আমার মনে হয় সেখানে কোনোদিন ফুল স্টপ বা দাড়ি পড়তে পারে না। আর যদি বলি যে অরিজিনাল কন্টেন্ট বা নতুন গল্প নেই, আমি বিশ্বাস করবো না দাদা শুভজিৎ বাবু যে সত্যি যে নেই অরিজিনাল কন্টেন্ট। প্রচুর অরিজিনাল কন্টেন্ট নিয়ে প্রচুর ছবি হচ্ছে, প্রচুর সিরিজ হচ্ছে বাংলায়। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কে বলতে পারে না একটা বাংলা সিরিজ বা বাংলা ফিল্ম আবার বিশ্বের দরবারে প্রিয় হয়ে উঠবে না দর্শকদের। আচ্ছা হ্যাঁ, তো শুভজিতের প্রশ্ন থেকে আমি তোমার কাছ থেকে জানতে ইচ্ছে করছি, বাংলা এর মধ্যে অনেক থ্রিলার দিয়েছে, হরর স্টোরি দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু বারবার যেহেতু হিন্দির তুলনায় আসে, যদি হিন্দির আমি অন্য গ্লোবাল অডিয়েন্স বা এই সমস্ত কিছুগুলোকে সরিয়ে যদি রাখি, হিন্দি কি অনেকটা বেশি সাহসী, বলিউড কি অনেক কিছু দেখানোর জায়গা থেকে? কোন জায়গাগুলো বলছিস তুই বল, মেনশন কর। আমি বলছি থ্রিলারে যেগুলো বলিউড খুব সহজে দেখাতে পারে, সেটা কি টলিউড দেখাতে পারে? মানে বাংলা কোথাও না কোথাও কি সে জায়গাটায় একটু নিজেকে আঁটোসাঁটো করে নেয় না? মানে আমি লালবাজারে যেমন আমরা ক্রাইমটা দেখেছিলাম, কিন্তু একই জিনিস যদি হয়তো হিন্দিতে তৈরি হতো, মানে একটা যদি হিন্দি প্রোডাকশন পুরো ব্যাপারটা যদি দেখে নিত, ধরো সেটা হয়তো লালবাজার না অন্য কোনো বান্দ্রা পুলিশ স্টেশন বলে যদি হতো, সেক্ষেত্রে ক্রাইমটা কি আরো মানে ডিপে গিয়ে দেখানো হতো না? আমি শুধুমাত্র একটা কথা বলি যে শুধুমাত্র ক্রাইম মানে খুনটা করছে, হ্যাঁ খুনটা আমি বাংলা খুব পরিশীলিত ভাবে দেখায়, হিন্দি সেখানে না। কে বলো সেরকম হিন্দিতেও আছে, সেটা বক্তব্য নয়। মানে তুই মানে একটা খুন হচ্ছে, আমি লালবাজার কি নীলবাজার আমি এই কথাতে যাচ্ছি না, একটা খুনের সিন আমি দেখাচ্ছি বাংলায় বা হিন্দিতে, কথার কথা বলছি, একটা জায়গায় দেখানো হলো, সেটা যে কোনো ভাষায় হতে পারে, যে খুনটা হয়ে গেল হয়তো, জাস্ট কথার কথা বলছি, একটা ব্যাক প্রজেকশনে লাইভ হচ্ছে, হ্যাঁ ব্যাক প্রজেকশন দিয়ে দেখানো হচ্ছে একটা ছুরি মারছে কেউ, পুরোটাই ডিপেন্ড করছে একটা শ্যাডোর ওপর, ঠিক আছে। অন্য জায়গায় অন্য পরিপ্রেক্ষিতে দেখানো হচ্ছে সেই খুনটা ডিরেক্ট সামনে থেকে দেখানো, একদম ছুরি থেকে রক্তটা চুঁয়ে চুঁয়ে পড়ছে। এবার ডিপেন্ড করছে পরিচালক কিভাবে দেখাতে চাইছেন। আমি এইটা তো তুমি বহুবার বলেছো। হ্যাঁ মানে আমার প্রয়োজন নেই, আমার স্ক্রিপ্ট সেটা ডিমান্ড করছে না, আমার গল্প সেটা ডিমান্ড করছে না, আমার সিনেমা সেটা ডিমান্ড করছে না, কোনো দেখাবো কেন? যেটা দেখানোর প্রয়োজন অবশ্যই দেখাবো। হ্যাঁ অবভিয়াসলি এটা একটা বিষয় যে কোনো একটা জায়গায় গিয়ে হয়তো সেন্সর বোর্ড এই বিষয়টা একটা কাজ করে, সেটা বম্বের ক্ষেত্রেও আছে, শুধুমাত্র বাংলার ক্ষেত্রে বলে নয়, বম্বের ক্ষেত্রেও আছে। তো সেইটা আমার মনে হয় এই সময়ে দাঁড়িয়ে নেগলেক্ট করাটাই বেটার। তার কারণ হচ্ছে ছবি নিয়ে সমস্ত ইন্ডাস্ট্রিতে এত পরিমাণ কম্পিটিশন বেড়ে গেছে, শুধুমাত্র এইগুলো খুব লেম থিং টু ডিসকাস। হ্যাঁ কিন্তু পাতাল লোক যখন রিলিজ হওয়ার পর চূড়ান্ত সাফল্য পেল, তখন আমি অনেকের কাছ থেকে একই জিনিস বলতে শুনেছি, একই কথা শুনেছি, যে বাংলায় না ভাই এরকম একটা ব্রেনস্টর্ম করা কন্টেন্ট কখনো তৈরি হয় না। হোয়াট ইজ ইউর টেক অন দ্যাট? বাংলা একটা বাকিটা ব্যক্তিগতও তৈরি হয়েছে, বাংলা একটা জাতিস্বরও তৈরি হয়েছে, সব জায়গায় তো তৈরি হয় না। ওকে, ওয়েল সেড। সন্দীপন সরকার লিখেছে, ওয়েব প্ল্যাটফর্মে বাংলা সিরিজ দেখার থেকে আমরা হিন্দি ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করি, কারণ মেকিং এর থেকে স্টোরি ভাবনা সবকিছু আলাদা। যে পয়েন্টটা এক্ষুনি বললাম, ওয়েব প্ল্যাটফর্মে বাংলা সিরিজ দেখার থেকে আমরা হিন্দি ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করি, কারণ মেকিং থেকে স্টোরি ভাবনা সবকিছু আলাদা। যেমন ধরো ধানবাদ লুইয়ের ট্রেলারটা রিলিজ করা মাত্রই সেটা নিয়ে সমালোচনার ঝড়টা আগে উঠলো, কিন্তু যদি হিন্দিতে কোনো কিছু দেখি, হিন্দিতে এগুলো অ্যাকসেপ্টেড। মানে আমরা যখন বলিউডের কোনো একটা ফিল্মে ধরো এরকমই কন্টেন্ট দেখছি ট্রেলারে, তখন আমাদের ভাই দেখেছিস কন্টেন্টটা কি বানিয়েছে, যখন একটি বাংলার অভিনেতা মানে বাংলার পরিচালক যখন করছে, তখন কিন্তু আমরা এটাকে নিয়ে বিষয়টা এতটাও সরলীকৃত করলে আমার মনে হয় খুব ডিফিকাল্ট। অবভিয়াসলি সমস্ত পরিচালককেই আমি কুর্নিশ জানাবো, সমস্ত যে যারা ছবি করছেন তাদের সবাইকে কুর্নিশ। ছবি করাটা খুব সহজ কাজ নয়। একটা তোকে শ্রীতমা যে ধানবাদ ব্লুজে যে ধরনের জিনিস দেখানো হচ্ছে, সেটা যদি হিন্দিতে দেখানো হয় খুব সহজে অ্যাকসেপ্টেড হবে। তাহলে আমি বলবো যে কোনো একটি ছবি, যে আবার রিপিট করি, পেড্রো আলমোডোভারের তৈরি করা দ্য স্কিন আই লিভ ইন অথবা ডায়েরি অফ এ নিম্ফোম্যানিয়াক, হ্যাঁ, বা নিজের পক্ষে অ্যান্টনিও ভ্যান্ডারাস এবং অ্যাঞ্জেলিনা জলির দ্য অরিজিনাল সিন যেভাবে পোট্রে করেছে গল্পকে, যেভাবে শ্যুট করে যে দৃশ্য দেখানো হয়েছে, আমার মনে হয় সেটা তো বলিউডও দেখাতে পারে না।
হ্যাঁ, তাহলে তুমি বলছো যে তুলনার কোনো শেষ নাই। না, তার তুলনা করবো কেন? এই তুলনার চেষ্টা বৃথা। হ্যাঁ, না বৃথা না, বক্তব্য হচ্ছে যে হয়তো ধানবাদ ব্লুজে ওইটুকুনি দেখানো দরকার ছিল, তাই জন্য ওইটুকুনি দেখিয়েছে। এর মানে এই নয় যে না, তুমি তাহলে প্রশ্নটা ভুল বুঝলে। আমি বলছি ধানবাদ ব্লুজের ট্রেলারটা রিলিজ করলো, ট্রেলারটা দেখার পরেই অনেকে বললো হেভি সাহসী, এত বোল্ড জিনিস, ভালো না। হিন্দিতে হলে হয়তো সহজে অ্যাকসেপ্টেবল, হিন্দিতে হলে হ্যাঁ সহজেই অ্যাকসেপ্টেবল হয়ে যেত। ওই ছবিটার জন্য হয়তো ওই জিনিসগুলো বা ওই দৃশ্যগুলো দেখানোর প্রয়োজন ছিল, তাই জন্য পরিচালক, আমি সেটাই বলার চেষ্টা করছি, তাই জন্য পরিচালক বারে বারে দেখিয়েছেন সেটা। একটা পর্ন ইন্ডাস্ট্রিকে দেখাতে গেলে নিশ্চয়ই আমি মানে ঠাকুর ঘরের ছবি দেখাতে পারি না, হ্যাঁ, বা জগন্নাথ সুভদ্রা বা বলরামের মূর্তি আমি দেখাতে পারি না, যদি না প্রয়োজন হয়। তাহলে অকারণে আমি দেখাবো কেন? একটা পর্ন ইন্ডাস্ট্রি নিয়ে যখন আমি কাজ করছি, তাহলে আমাকে যেটা দেখানো দরকার সেটাই তো আমাকে দেখাতে হবে। মধুর ভান্ডারকর যখন চাঁদনি বার শ্যুট করতে গেলেন, সেটা যদি কলকাতায় শ্যুট হতো, নিতেন পক্ষে আমার মানে শোভাবাজারের চত্বরে বা কলকাতার সবচেয়ে বড় রেড লাইট এরিয়াতে শ্যুট করতে হতো, কথার কথা বলছি, হয়তো তাই করতে হতো। বা ট্রাফিক সিগন্যালের মতো ছবি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েই শ্যুট করতে হতো, সেটা তো করা হয়েছে। এরকম তো নয় যে এটা আর্টিফিশিয়াল সেট, সেটাও হতে পারতো, হয়তো বাজেট ছিল না বা অন্য কোনো কারণ, কিন্তু রিয়েল লোকেশনে দাঁড়িয়ে শ্যুট করেছে। তাহলে কি মানে সেখান থেকে দাঁড়িয়ে কি না ট্রাফিক সিগন্যালে কি করে শ্যুট হবে? এটা হয়তো হতে পারে না। বলিউডের ছবি তো প্রচুর টাকা আছে, একটা আর্টিফিশিয়াল মানে সিগন্যালই বানিয়ে ফেললো, কিন্তু মনে হয়েছে পরিচালকের যে ওখানে দাঁড়িয়ে শ্যুট করলে হয়তো রিয়েলিজমটা আরো বেশি বেরিয়ে আসবে, তার নির্যাসটা হয়তো বেশি বেরিয়ে আসবে। তাই জন্য ভদ্রলোক যে পরিচালক মধুর ভান্ডারকর স্যার হয়তো সেখানে করেছেন। ওকে, দিয়া মল্লিকের কমেন্টে আসি আমি। তুমি একটা টাইমের পরে এত উত্তেজিত হয়ে ওঠো না, নিজে কি বলবো বলে ভাবছিলাম সেটা গুলিয়ে যায়। দিয়া মল্লিক লিখেছে, যদি সাহসের কথা বলেন তাহলে তো বাংলা ওয়েব সিরিজে বোল্ড সিন অনেক বেশি, শুধু বেশি না, ওটাই প্রাধান্য পায়, কিন্তু সেই অর্থে স্টোরি কিছু থাকে না। না, এটা বলাটা খুব ভুল। এটা হ্যাঁ, তুমি চরিত্রহীন দেখো, চরিত্রহীন মন্টু পাইলট দেখো, চরিত্রহীন 1-2টা দেখো, মানে এগুলো তুমি একেন বাবুটা দেখো, মানে অনেক জিনিসগুলো আছে। হ্যাঁ, শব্দটা দেখো, মানে অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলো শুধু মানে এইভাবে হঠাৎ করে বলে দেওয়া যে থাকে না, মানে এটা আমার মনে হয় না। কি বলতো, নাম কি? দিয়া মল্লিক তো। আমার মনে হয় দিয়া যে এইভাবে একটা মানে কি বলবো, একটা লেভেলাইজ করে দেওয়াটার মধ্যে কোনো মানে যৌক্তিকতা নেই। আমার মনে হয় পুরো কন্টেন্টটা না, এবার যদি কেউ মানি হাইস্টের সাথে তুলনা করে, হ্যাঁ, মানে কোনো ওয়েব সিরিজে, তাহলে খুব মুশকিল। হ্যাঁ, ওটার জায়গায় মানে আমি কোনোদিনই কপিল দেব নিখঞ্জকে মহেন্দ্র সিং ধোনির সাথে বা সৌরভ গাঙ্গুলিকে কপিল দেবের সাথে আমি তুলনা করতে পারবো না, পারি না, বা নিজের পক্ষে আজহারের সাথে তুলনা করতে পারি না। এক একজন ক্যাপ্টেন এক এক রকমভাবে ইন্ডিয়াকে খেলিয়েছেন, তাদের সাফল্য সেভাবেই এসছে, কিন্তু কোনোভাবে কপিল দেব বা MS ধোনি ওয়ার্ল্ড কাপটা এনে দিয়েছিলেন। তার মানে এই না যে সৌরভ গাঙ্গুলি বা আজহারউদ্দিন ছোট হয়ে গেল, এভাবে বলা যেতে পারে না। তারা তাদের গেমটা খেলছে, তারা তাদের সিনেমাটা করছেন, হ্যাঁ, সেই পরিচালকগুলো তাদের সিনেমাটা করছেন। তো সুতরাং তবে যদি আমরা কন্টিনিউয়াস এই তুলনাটার মধ্যে, তুলনাটা দেখুন, শুনতে খুব ভালো লাগে, তুলনাটা করতে খুব ভালো লাগে ঠিকই, তবে কন্টিনিউয়াস যদি আমরা এমন একটা জিনিসের সঙ্গে তুলনা করে যাই, মানে ওরা কেন করছে, ওরা কেন করছে না, আর এখানেও তো অনেক কিছু হচ্ছে, আমার মনে হয় আমরা সেটাও দেখি না। অমিতাভ চক্রবর্তী লিখেছে, জাতিস্বর হওয়ার অনেক আগে অ্যান্টনি ফিরিঙ্গি হয়ে গেছে। জাতিস্বর তো অ্যান্টনি ফিরিঙ্গি থেকে কপি করেই বাংলায় জাতিস্বরের মতন সিনেমা হয়েছে বাংলা সিনেমা হচ্ছে বলে কি বাংলা সিনেমা এগুলো না, শুধুমাত্র মানে সেখানে অ্যান্টনি ফিরিঙ্গির একটা ছাপ আছে বলে জাতিস্বর তৈরি, এরকম আমার মনে হয় নয় বিষয়টা। যে আপনি অমিতাভবাবু, আপনি জাতিস্বরের কথা বললেন এবং অ্যান্টনি ফিরিঙ্গির কথা বললেন, কোথায় মৌতীর্থ হিংলাজের মতো ছবি তো কোনো রিমেক তৈরি হয়নি, বা একটি রাতের মতো ছবিও, বা বসন্ত বিলাপের মতো ছবিও, বা ভানু পেল লটারি, হ্যাঁ, জন অরণ্যের কোনো রিমেক তৈরি হয়নি, হ্যাঁ, বা পথের পাঁচালীরও কোনো রিমেক তৈরি হয়নি, হীরকরাজের দেশে রিমেক তৈরি হয়নি। তো সুতরাং এইটা আমার মনে হয় না যে এইভাবে ছবি এগোচ্ছে, ছবির গতিবেগে এগোচ্ছে, ছবির নিজের গতিতে এগোচ্ছে, বাংলা ছবি নিজের পথে একটা দিক নির্দিষ্ট করে এগোচ্ছে, সামনের দিকে এগোচ্ছে। তা আমার মনে হয় না বাংলা ছবি এগোলো এইভাবে আপনি যেভাবে বললেন, আমার মনে হয় না সেটা যে খুব তার ভেতরে যুক্তি আছে বলে। শর্মিষ্ঠা বিশ্বাস কমেন্ট করেছে, ইন্ডিয়ার ফিল্ম হিস্ট্রিতে বাংলার ডিরেক্টরদের নাম সবার আগে আসে, বাট বাংলা ছবি আজ মুম্বাইয়ের তুলনায় পিছিয়ে, এটা যেই মানুষ আমি মানি না, আমিও মানি না শর্মিষ্ঠা, আমিও মানি না।
কে বললো মানে সেখানে হ্যাঁ অবভিয়াসলি মানে সেখানে হিন্দিতে গিয়ে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী যখন দিবাকর ব্যানার্জি যখন তৈরি করছেন সেটা বাঙালি তৈরি করছেন। ইনফ্যাক্ট মুম্বাইতে গিয়ে যদি দেখা যায় মুম্বাই ইন্ডাস্ট্রির খুব তাবড় মানুষজনেরা যাদের সাহায্যে এবং সান্নিধ্যে এসে এক্সপেরিমেন্ট করেন বা কাজ করেন তারা কিন্তু বাঙালি। রাইট, একদমই তাই। মানে মুম্বাইতে বাঙালিদের চরম রমরমা আছে, কারণ এখান থেকে এবং বাঙালিদের খুব ভালো রকম কদর করা আছে, কারণ বাঙালির কালচার নিয়ে, বাঙালির কালচার সেন্স নিয়ে, ইন্টেলিজেন্স নিয়ে যথেষ্ট অবগত মুম্বাই। একদমই, মানে কে কার নাম বলবো আর কার নাম, মানে তুমি যদি শর্মিষ্ঠা যদি তুমি বলো মানে সত্যজিৎ রায় থেকে শুরু করে বিমল রায়, ঋষিকেশ মুখার্জি, আমি এখনকার দিনের কথা যদি চলে আসি প্রীতম, জিৎ গাঙ্গুলি, কে নেই, সমীর মুখার্জিও রিসেন্টলি সারাক্তুতে কাজ করলেন, তারপরে আরো মানে অভিক মুখোপাধ্যায়, সুদীপ চ্যাটার্জি, কে নেই, অর্ঘ্যকমল মিত্র, কে নেই, বাঙালি অভিনেতা ইন্দ্রনীল দা কাজ করেছেন, যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শাশ্বত চট্টোপাধ্যায়, সবাই এখন কোনো না কোনো জায়গা দিয়ে হয়তো পরমব্রত চট্টোপাধ্যায় মোটামুটি অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউসের ঘরের ছেলে হয়ে গেছে। এবং তুমি মানে একটু এটাই আলোচনাটা একটু কঠিন, আলোচনাতে একটু সরে যে পরমদার সঙ্গে একটি ইন্টারভিউতে পরমদা বলেছিল যে অনুষ্কা শর্মা মানে একদম স্পষ্ট, যেরকম ভাবে হিন্দি ভাষীরা যেরকম থাকে পরমব্রত, কিচ্ছু না, একদম স্পষ্ট করে পরমব্রত এইভাবেই স্পষ্ট রাখতে পারে। এবং আর একটা জিনিস আমি বলি যে ও যেটা বললো, আলোচনার নাম না বললেই নয়, খুব ভালো করে দেখলে দেখা যাবে তার গান এখন বলিউডে মানে হিট লিস্টের একদম উপরের তালিকায় আছে, সেটা হচ্ছে যে অর্কপ্রভ মুখার্জি, মিউজিক ডিরেক্টর। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে গত 2 বছরের মধ্যে অক্ষয় কুমারের যে কটা ছবি বেরিয়েছে তার ম্যাক্সিমাম ছবির অ্যাটলিস্ট একটা সিঙ্গেল ট্র্যাক অর্কদার করা। তো সুতরাং অক্ষয় কুমারও মানে এটা অক্ষয় কুমারও ওকে ছাড়া, অর্কদাকে ছাড়া একটা সিনেমা ইন্ডিভিজুয়াল বার করে না। এটা অক্ষয় কুমারের শুধু নয়, টুইঙ্কেল খান্নারও একটা দাবি যে অর্ককে নিয়ে কাজটা করতে হবে, তার হচ্ছে সেই হিটটা। হ্যাঁ এক্স্যাক্টলি, দিস ইজ দ্য থিং। তো করে না। আচ্ছা, অমিতাভ চক্রবর্তী লিখেছেন, বরং আপনি বলতে পারেন বাংলায় মেঘে ঢাকা তারার মতন সিনেমা তৈরি হয়েছে। এছাড়া লিখেছে, বাঙালি কে বা বাঙালি ডিরেক্টর নিয়ে কিছু বলার নেই, তারা যথেষ্ট ভালো, কিন্তু বাংলায় বসে শুধু সৃজিত মুখার্জির মতন, আমি ঠিক মানে সৃজিত মুখার্জিকে নিয়ে অমিতাভ দার হেভি রাগ, আমি বুঝতে পারছি। অমিতাভ বাবু মানে অমিতাভ দা বলে ফেললাম, কারণ আমার মনে হচ্ছে আপনিও আমার থেকে বেশ অনেকটা বড়। হ্যাঁ, আপনার ফটোটা দেখে তাই মনে হচ্ছে যে অমিতাভ দা। ফটোয় দুজন বাচ্চার ছবি, আশা করি অমিতাভ বাবুরই ছেলে মেয়ে। কিন্তু বাংলায় বসে শুধু সৃজিত মুখার্জি ডিরেক্টররাই সারা বছর একটার পর একটা সিনেমা করছেন। সৃজিত মুখার্জির মতন ডিরেক্টররাই সারা বছর একটার পর একটা সিনেমা করছেন, আর ভালো সিনেমার ডিরেক্টররা মুম্বাই থেকে অসাধারণ সব সিনেমা করছে। বাঙালি এই স্বজন পোষণ বাংলায় এই স্বজন পোষণ চললে বাংলা সিনেমা এগোবে না। সৃজিত মুখার্জি যে মানে আমার খুব ব্যক্তিগতভাবে খুব পছন্দের একজন পরিচালক, কিন্তু আমি একটা কথা বলি, অমিতাভ বাবু যে প্রযোজক যখন পয়সা দেন ছবি তৈরি করার জন্য, এই সৃজিত মুখোপাধ্যায় নামটা কিন্তু একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। এবং শারদিয়া মানেই পুজো মানেই সৃজিত, শারদিয়া সৃজিত একদম বলে হয়। ডিরেক্টরেরও কিন্তু এটা একটা বড় দক্ষতার জায়গা যে তিনি নিজে একজন ব্র্যান্ড হয়ে উঠেছে, যেখানে দাঁড়িয়ে তার সিনেমার স্টার কাস্টকে সেটাকে ব্যতি রেখেও মানুষজন ভাবে যে সৃজিত মুখার্জির সিনেমাটা দেখতে মানে এটা কিন্তু অনেক বছর পরে এরকম এই ট্রেন্ডটা তৈরি হয়েছে। তো সুতরাং আপনি যদি বলেন যে শুধুমাত্র সৃজিত মুখার্জি ছবি তৈরি করছেন, আমি বলবো একেবারেই না। এটা অনেক পুরনো মানে যারা নতুন ডিরেক্টর, সায়ন্তন ঘোষালের মতো ডিরেক্টর আছে, ইন্দ্রনীল রায়চৌধুরীর মতো ডিরেক্টর আছে, প্রদীপ্ত ভট্টাচার্যের মতো ডিরেক্টর আছে, যারা প্রচুর এরকম ডিরেক্টর আছে, তারা কি করছেন না, করছে তো। তো সুতরাং এটা তো একদমই বলাটা আমার মনে হয় যে বাঞ্ছনীয় নয় যে শুধুমাত্র সৃজিত মুখার্জির মতো মানুষেরা। হ্যাঁ, একটা জায়গা আছে যে বছরে হয়তো 2খানার মতো ছবি সৃজিত মুখার্জি তৈরি করেন। কেন শুধু মানে আমি বলছি শুধু সৃজিত মুখার্জি কিনা আলোচনাটা জায়গায় যাচ্ছে কেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় বছরে যদি 2 বা 3টে সিনেমাও দেয়, সেই 3টে সিনেমাই হল ভর্তি করে মানুষজন দেখেন। এবার সেটাকে নিয়ে বিভিন্ন আলোচনা হতে পারে যে বাঙালি সেন্টিমেন্ট, এই সমস্ত কিছু। এবং শিবুদার এক্ষেত্রে একটা বড় রিপ্লাই হলো, শিবুদা বলে আমি মনে প্রাণে বাঙালি, আমি বাঙালি সেন্টিমেন্ট নিয়ে কাজ করবো না কেন, আমি বাংলায় বসে আমি গ্লোবাল অডিয়েন্সকে টার্গেট করবো, কিন্তু তার আগে তো ভাই আমার নিজের অডিয়েন্সের জন্য কিছু করতে হবে। এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, ইন দ্য মিনটাইম সন্দীপন সরকার কিছু বলেছেন। হ্যাঁ, কৌশিক গাঙ্গুলি সত্যি বড় ডিরেক্টর, সৃজিত বাবুর সঙ্গে ঠিক সেইভাবে তুলনা চলে না শঙ্খবাবু। আচ্ছা, শঙ্খবাবু আপনি কি বলবেন? না, আমি তুলনা করছি না,
আমি আমি তুলনা করার কেউ নই, হয়তো আমার সেই ধৃষ্টতা নেই। আমি সৃজিত মুখার্জি বা কৌশিক গাঙ্গুলি তারা আমার সবাই স্যারের মতো। অবভিয়াসলি তাদের কাছ থেকে আমরা শিখি সিনেমা করা আরও কীভাবে ভালো করতে হয়, শিখি একটা ভালো ছবিকে কী করে কমার্শিয়ালাইজ করতে হয়, শিখি একটা ভালো ছবি কী করে তৈরি করতে হয়, শিখি। তো আমি কোনো সময় তুলনা কোনো সময় টানবো না সন্দীপন বাবু। বাট একটা জিনিস কি, কোনো একটা জায়গা দিয়ে সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত, হ্যাঁ, অপর্ণা সেন, এই মানুষগুলো যে ছবিগুলো করেন আর কি, সেই ছবিগুলো হয়তো মানে কোনো একটা জায়গায় গিয়ে হয়তো আমরা এইভাবে দেখতে যাই হলে যে ও আচ্ছা অঞ্জন দত্তের ছবিটা কিন্তু দেখতে হবে, বুঝলি তো, আচ্ছা ওটা কৌশিক গাঙ্গুলির ছবি, হ্যাঁ চলো চলো দেখে আসি গিয়ে। হ্যাঁ, এই বিষয়টা কাজ করে। আমাকে বলতে হবে না, মানে আমাকে আপনি কমেন্ট না করলেও আপনি শুধু নিজেকে একবার জিজ্ঞেস করুন সন্দীপন বাবু, যে আপনার ব্যাক অফ দ্য মাইন্ড এটা কি চলে না, যখন পুজোয় একটা সৃজিত মুখার্জির ছবি ইয়েতি অভিযান যখন রিলিজ হয়, আচ্ছা দেখে আসি ইয়েতি অভিযান, সৃজিত মুখার্জির ছবি, একটা কাকাবাবু যখন রিলিজ হয়, মিশর রহস্য আমরা দেখতে যাই না বুঝতে, মানে অষ্টমী সপ্তমী বিকেলবেলা প্যান্ডেল বাদ দিয়ে আমরা দেখতে যাই। এবং সৃজিত মুখার্জির সিনেমার একটা বড় জিনিস হলো সৃজিত মুখার্জির সিনেমার ট্রেলারটাতেই এমন একটা মাস্টার স্ট্রোক থাকে যে ও মানে ওটা দেখার পর দেখতে যাওয়ার ইচ্ছা করবে, কিন্তু এই মুহূর্তে সময় যেহেতু শেষ, গোড়ের দিকে যদি হালকা তাকাই তাহলে আমাদের ইচ্ছা না করলেও র্যাপ করতে হবে। আর তার সঙ্গে বলে দিই, ডিটেকটিভ রিলিজ করেছে, তার সঙ্গে খুদা হাফিজ রিলিজ করে গেছে, তাই চট করে দেখে নিতে হবে এবং দেখে নিয়ে জানাতে হবে কোনটা কেমন লাগলো আপনার এবং কোন জিনিসটা সব থেকে ভালো বা খারাপ কোনটা লেগেছে। তাই আপনার কমেন্টের অপেক্ষায় থেকে আজকের মতন এই আলোচনাটাকে আমরা কি বলবো, সিনেমাহলিক আড্ডা থেকে টাটা। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।